যদি স্বইচ্ছায় যদি আরেকজনের সাথে রুম ডেট করে সেটাকে ধর্ষণ বলে না ভাই। সেটা তার মনের ক্ষুধা নিবারণ করেছে। সে তার মনের ক্ষুধা নিবারণ করে এখন সেই ছেলেটাকে যদি বলে যে তুমি ধর্ষণ করেছো, আদালতে গিয়ে যদি বলে ধর্ষণ করেছো, তো এটা হচ্ছে ভাই হাস্যকর বিষয় ভাই। আমি ওর বাসায় যখন ঘুমাইছি, ঘুমানোর পর আমি অজ্ঞান, আমারে কি কি খাওয়াইছে আমি বলতে পারি না। আমারে আমারে যে পরিমাণ ড্রাগস নেওয়াইছে সেগুলোর তো কোনো কথাই নেই। ও বসে বসে ড্রাগস নেওয়ায়, এগুলো তো আমি বলতে পারবো না। একটু তো এগুলো বলতে অনেক ঝামেলা আছে। বিয়া বাড়িতে প্রিন্স মামুন মানুষের কাছে গণধোলাই খেয়েছিল মেয়েদের সাথে নষ্টামি করার জন্য। হ্যাঁ, ওই পর্যায়ে তার আইডিও ব্যান ছিল এবং সে একটা ট্রেসপাস করে বাসায় প্রবেশ করে আর তাকে আটকিয়ে রাখা হয়েছে, তাকে ধরে মানে কেউ ফোর্স করা হয়েছে বা লায়লা নিজেও তাকে আটকানোর চেষ্টা করছে। এই ধরনের কোনো ফুটেজ আমাদের কারোর কাছে মানে আমি দেখতে পাই নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশে অনলাইন জগতে ভাইরাল মুখ, আলোচিত মুখ প্রিন্স মামুন ও লায়লা। বারবার তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি, আবার বারবার তারা একত্রিত হয়। আমরা দেখেছি শেষ পর্যন্ত মামলাও পর্যন্ত জড়িয়েছে এবং তার মামলা করার পরেও তারা আবার একত্রিত হয়েছে। এরপরে আবারও কিন্তু তারা ঝামেলায় জড়িয়েছেন। এ ব্যাপারে আমরা উভয়ের বক্তব্য শুনবো এবার, যে প্রিন্স মামুন এবং আরেকজন ভাইরাল মুখ জুনিয়র সাকিব, তারা আসলে উভয়ই লায়লাকে দায়ী করছে। তো প্রিন্স মামুন আর লায়লা কিভাবে তাকে আটকিয়েছেন এবং ব্ল্যাকমেল করে তাকে জিম্মি করেছেন, এই ব্যাপারে কথা বলেছেন এবং মামুনের পক্ষে কথা বলেছেন জুনিয়র সাকিব। তাদের বক্তব্য শুনবো, তারপরে আমরা লায়লা এবং লায়লার আইনজীবীর বক্তব্য শুনবো। শুরুতেই আমরা প্রিন্স মামুন এবং জুনিয়র সাকিবের বক্তব্য শুনবো। যদি স্বইচ্ছায় যদি আরেকজনের সাথে রুম ডেট করে সেটাকে ধর্ষণ বলে না ভাই। সেটা তার মনের ক্ষুধা নিবারণ করেছে। সে তার মনের ক্ষুধা নিবারণ করে এখন সেই ছেলেটাকে যদি বলে যে তুমি ধর্ষণ করেছো, আদালতে গিয়ে যদি বলে ধর্ষণ করেছো, তো এটা হচ্ছে ভাই হাস্যকর বিষয় ভাই। কে আনা উচিত? মামুন একা কেন বিচারের আওতায় আসবে? লায়লাকেও বিচারের আওতায় আনা উচিত। সে কেন তার রুমে নিয়ে সে শোবে মামুনের সাথে? নিয়ে যাচ্ছেন আপনি, রুম ডেট করতেছেন আপনি, আবার মামলা করতেছেন আইসা। এই একটা পুরুষ কখনো চিল্লাচিল্লি করে অশ্লীল ভাষায় বলতে পারে না যে আমি কতটা নির্যাতিত। একটা নারী কিন্তু নির্যাতিত না হয়েও কিন্তু একটা একটু চোখের পানি ঝরাইলেই সবাই এসে পাশে দাঁড়ায়। কিন্তু একটা পুরুষ কিন্তু হচ্ছে ধুকে ধুকে যখন মরে যাওয়ার আগ পর্যন্ত কেউ বোঝে না। মরে যাওয়ার পরে সবাই বোঝে যে ও মনে হয় নির্যাতিত হয়েছে, মারা গেছে। তারপরও কোনো আইন ব্যবস্থা আমি দেখতেছি না যে একটা মানুষ মারা যাওয়ার পর, এই যে শিখার নির্যাতনে কিন্তু শিখার যে হাজব্যান্ডটা ছিল, ওই হাজব্যান্ড কিন্তু মারা গেছে। ওই ছেলেটাকে কিন্তু 2 বছর আগে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পর এখন আবার স্বামী দাবি করতেছে যে আমার হাজব্যান্ড, ওই হাজব্যান্ডের বাড়ি আবার দখল নিতেছে। মানে সব কিছু নারীরাই করতেছে, কোনো পুরুষের কোনো আইন নাই আর পুরুষের কোনো সাপোর্ট নাই। তাহলে বাংলাদেশে আমি মনে করি যে শুধু নারীরাই থাকুক, পুরুষরা চলে যাক বাংলাদেশ থেকে। আমি মনে করি যেটা আমি বুঝতে পারতেছি যে মামুনকে রাখতে চাচ্ছে, যে হচ্ছে মামলার ভয় দেখিয়ে একটা জোয়ান ছেলে, তার অনেক বয়স হয়ে গেছে, তার মেয়ের বয়সী মামুন, সে চাচ্ছে যে তার রুমে বেড শেয়ার করবে, সে যা খুশি তাই করবে। ছেলেটাকে হচ্ছে মামলার হুমকি দেখে হচ্ছে তার সাথে রাখবে। আমি মনে করি যে এগুলো একদমই উচিত না। আমি মনে করি যার বাক স্বাধীনতা আছে, যার মতো করে তাকে চলতে দেওয়া উচিত। আমার ইচ্ছা হয় না আমি যাব না আপনার কাছে, আপনি মামলা দিবেন, আপনার কাছে আমার যাইতে হবে, এটা কেমন আইন? আবার আপনার বিরুদ্ধে আমি কিছু বলতে যাব, আমার আরও উল্টা মামলা খাইতে হবে, এটা কেমন আইন? ছেলেটা তার মনের কথা প্রকাশ করছে, তার বিরুদ্ধে নাকি আবার 100 কোটি টাকার মানহানি মামলা দিতেছে। এই দেখেন ওর হাত, এই দেখেন ওর হাত, সব ক্লিয়ার। কিন্তু আইন অন্ধ, ও যা বুঝাচ্ছে তাই বুঝতেছে, ও যেভাবে বলছে সেভাবেই মামলা হচ্ছে। তুই বিয়ে করছিস নাকি? তোর বাচ্চা বেটা, ওই 2 টাকার বাচ্চা। দেখছেন, বলছে বিয়ে করি নাই, বাচ্চা নাই। ওর নিজের মুখের স্বীকারোক্তি এটা। আপনার তো কিছু, আমি ওর বাসা থেকে যখন বের হয়ে আসছি তখন ও ভিডিও করছে, তখন ও মেকআপ করতেও ভুলে নাই, ও মেকআপটা করতেও ভুলে নাই ওই টাইমটাতে। এই যে ভিডিও আমি নামায় রাখছি, সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখছি গ্রুপে, যখন আপনাদের সাথে শেয়ার করছে। এই দেখেন 11 ঘন্টা আগে তখন পোস্ট, যখন রেকর্ড করছি আমি রেকর্ড করছি রাত 1টা বাজে, 11 ঘন্টা আগে পোস্ট। এই মানুষটা নিয়ে আমি আর জীবনে কখনোই কথা বলতে চাই না এবং আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করব। এটা ওর সাথে যখন আমার ঝগড়া হলো, ওর সাথে ঝগড়া হওয়ার পরের লাইফটা, ওর সাথে লাইভ করে যখন আমি বের হয়ে আসছি, আমি বের হয়ে ওর বাসা থেকে বের হয়ে আসার পরপরই ও এই ভিডিওটা করছে, করে প্রেসের গ্রুপে আপলোড করাইছে। তার ব্যাপারে আমাকে কখনো কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন করবেন না। শেষ ভিডিও এটা কিন্তু বলছে। এই যে এই দেখেন, এইখানে ওর হাতে কোনো ধরনের
স্পট বা কোনো ধরনের আঘাত ওর শরীরে নাই, মেকআপটা করতে ভুলে নাই, দেখেন ওর হাত দেখেন। আমি কি করেছি, আমি প্রত্যেকটা সময় আমার সিকিউরিটির জন্য আমি লাইভে ছিলাম, আপনারা দেখছেন। আমি ওর বাসায় যখন ঘুমাইছি, ঘুমানোর পর আমি অজ্ঞান, আমার কি কি খাওয়াইছে আমি বলতে পারি না। আমারে ও আমারে যে পরিমাণ ড্রাগস নেওয়াইছে সেগুলোর তো কোনো কথাই নেই। ও বসে বসে ড্রাগস নেওয়ায়, এগুলো তো আমি বলতে পারবো না। এখন তো এগুলো বলতে অনেক ঝামেলা আছে, অনেক স্টোরি আছে যেগুলো বলা যাবে না। এখন ওরা এগুলো বলছি, আমি এখন আগামীকাল বেঁচে থাকবো কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই। ও আমাকে বলতেছে গুম করে ফেলবে, এটা করে ফেলবে, সেটা করে ফেলবে, আইন ছাড়া অনেক কিছু আছে, এই হুমকিটা আমাকে দিছে। ভাই আমি তো এখন ভীতভাবে জীবনযাপন করতেছি, কি করব বুঝতেছি না আমি। ও আমার ভিডিও আপলোড করার পর আমি সরাসরি লাইভে গেছি, আমি যে লাইভে যা বলতেছি, আমি ওর প্রথম বলছি যে কি করলে, এগুলো কেন করলা, বলে ঠিক আছে। আমি বলছি তুই মামলাগুলো এগুলো কর, তোর মামলাগুলো আমি তুলবো না, আমি তোর আরো মামলা দিব, মামলা ছাড়া আরো অনেক কিছু আছে, তুই এগুলা বুঝে নিস, তুই পারলে ঠেকাইস এগুলা। তো এইভাবে বলছে, এইভাবে আমার ব্ল্যাকমেল করছে। তখন আমার মাথা চটকে গেছে, ভাই আমি এতটা অভিনয় করতেছি বা কি করতেছি, আমি আমার জীবনটা, আমার লাইফটা আমি মানে শেষ করে দিছি, হেল করে দিছি। আমার মনের বিরুদ্ধে ওর কথায় উঠতেছি বসতেছি, ওর কথায় আমি ওর বাসায় যাইতেছি আসতেছি, না গেলে কি করে মামলা তুলবে না, ওর কথায় না চললে আমার মামলা তুলবে না, আমার নামে আরো মামলা দিবে। মনের বিরুদ্ধে সবকিছু করতে হচ্ছে, ওর সাথে কথা বলতে হচ্ছে। এখন আবার বলতেছে মামলা তুলবে না, তুই যা করা করি। এটা আজকে না, এর আগেও আবার কয়েকবার বলছে। যখনই ওর কথা না শুনি আমি, যখনই ওকে সময় না দিই, আমি ওর কাছে না যাই, তখনই আমাকে বলে মামলা তুলবে না। তখন আবার ওর কাছে যে ওর তেল মেরে ওরে বুঝায় টাজায় তারপর আবার রাখতে হয়। তখন আবার বলে ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার সব মামলা তুলে ফেলবো। তো বন্ধুরা, আমরা প্রিন্স মামুন এবং জুনিয়র সাকিবের বক্তব্য শুনলাম। এবার আমরা লায়লার বক্তব্য শুনবো, যে লায়লা প্রিন্স মামুনের সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, এছাড়াও সেদিন যে তার বাসায় যে ঘটনাটি ঘটেছে এই ব্যাপারে লায়লার আইনজীবীও কথা বলেছেন। তাদের দুইজনের বক্তব্য শুনবো। বিয়াবাড়িতে প্রিন্স মামুন মানুষের কাছে গণধোলাই খেয়েছিল মেয়েদের সাথে নষ্টামি করার জন্য। হ্যাঁ, ওই পর্যায়ে তার আইডিও ব্যান ছিল। আপনারা যদি হিস্ট্রিতে যান, তো সেখানে আমি কেন ওকে খুঁজে, আমার কোনো স্ট্যাটাসের সাথেই তো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বলেন, এডুকেশনও বলেন, কিছুই যায় না। আমি বলি, ও আমাকে ইনস্টাগ্রামে আমার প্রোফাইল দেখেছে, আমার প্রোফাইলে আমার ডগি, আমার বাসা, আমার পাখি এসবের ভিডিও ছিল। ও দেখে ও আমাকে টেক্সট করেছে। এখন যেটা করে, সে মেয়েদের প্রোফাইল দেখে দেখে, সুন্দর মেয়েদেরকে দেখে 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 সে নক দেয়, নক দিয়ে পরে ডাকে, আমার বাসায় আসো, না হলে নাইট ক্লাবে আসো। সেটা তো আমারটা ওরকম দেখেছে। এবং প্রথম দিন ভিডিও কলে সে তার আম্মুর সাথে আমাকে ভিডিও কল কানেক্ট করে দিয়েছে, মানে সে এবং তার আম্মু দুজন একসাথে আমার সাথে ভিডিও কলে কথা বলেছে। এবং আমি প্রিন্স মামুনকে এবং মামুনের পরিবারকে 6 মাস আমার বাসার ঠিকানাই দিই নাই, সম্পর্ক করা তো পরের কথা। এবং আমি ভিডিও কল ছাড়া কোনো দিন দেখা করি নাই 6 মাস। 6 মাসের মধ্যে ওর আম্মু আমার বাসায় আসতে চাইছে, তারপরে দেখা করতে চাইছে। ওর আম্মু বলছে ও তোমাকে অনেক ভালোবাসে, তুমি রেস্টুরেন্টে দেখা করো, বাসায় না যাও। আমি বলেছি কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই ওর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। এটা আপনি হয়তো এখন না বুঝলেও পরে হয়তো বুঝতে পারবেন, যখন আরও কিছু জানবেন আমার ব্যাপারে। এই কথাটা সে আপনাকে বলে নাই। ও 3 ঘন্টা, ওকে আমি বলিনি আমার বাসার ঠিকানা। হ্যাঁ, আমি শুধু মানে 6 মাস কথাবার্তাতে জানা হয়েছে যে আমি বাড়িধারা ডিএচএসে থাকি। ও 3 ঘন্টা একটা করে বাসা খুঁজে, ও যে ভিডিওতে দেখেছে, যে ভিডিও কলে দেখে ও আমার বাসার সামনে হাজির হয়েছিল। বাসার সামনে হাজির হয়ে আমার বাসা খুঁজেছে। তো একটা ছেলে কি পরিমাণ এফোর্ট দিয়েছে, প্রতারণাটা কি তার ছিল নাকি প্রতারণাটা আমার ছিল? আপনারা মনে হয় আমার প্রিভিয়াস ইন্টারভিউগুলো হয়তো ভুলে গেছেন, কারণ অনেক ইন্টারভিউ নেন। তো আমি যে টিকটক বা লাইকি কোনো অ্যাপ আছে এটাই আমি জানতাম না, আমার ইনস্টাগ্রাম ইউজার ছিলাম। পরবর্তীতে মামুন যখন আমাকে নক করে এবং ভালো ভালো কথা বলে, এবং ওর আম্মুর সাথে প্রথম দিনের কথাতেই 17 তারিখ মে 2021 সালের 17 তারিখ মে প্রথম দিনই সে আমাকে ভিডিও কল দেয়, এবং সে এবং তার আম্মু দুজন কথা বলে। এমন না যে ছেলে একা আমার সাথে কথা বলতেছে, আম্মু সহ কথা বললে তখন আমি কি মনে করব? আমি তো ভালোই ফিল করতেছি যে ঠিক আছে, উনি আমার এই যে শিজু দেখতে চাচ্ছে, আরও ডগি ছিল, পাখি দেখতে চাচ্ছে, গাছ দেখতে চাচ্ছে, বারান্দা শাপলা ফুলের গাছ দেখতে চাচ্ছে, ওর আম্মু আর ওর সাথে আমার এইভাবে কথা হচ্ছে। যে ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এটা আপনাদের মাধ্যমে আমিও দেখেছি, এবং প্রিন্স মামুন তার আইডি থেকে এটা দীর্ঘ সময় লাইভ করেছিল, ওই লাইভের মধ্যে আমরা দেখেছি। তবে বাসায় আমার যাওয়া হয় নাই, আপনাদের মাধ্যমে বা আমি যে তথ্য পেয়েছি, ওই ভাষার উইন্ডো থেকে শুরু করে চতুর্দিকে খোলা ছিল, এবং সে একটা ট্রেসপাস করে বাসায় প্রবেশ করে, আর তাকে আটকিয়ে রাখা হয়েছে, তাকে ধরে মানে কেউ ফোর্স করা হয়েছে, বা লায়লা নিজেও তাকে আটকানোর চেষ্টা করছে, এই ধরনের কোনো ফুটেজ আমাদের কারো কাছে মানে আমি দেখতে পাই নাই।
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে যদি ওইখান থেকে চলে যাওয়ার ইচ্ছা থাকতো, সে দরজা ছিল এখান থেকে বের হওয়ার, বা বারান্দাতেও ট্রাই করতে পারতো। আমি যতটুকু জানি তার বারান্দাটা একদম ওপেন, ওইখানে কোনো ব্যারিয়ার নাই, কোনো বাধা নাই। তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে মানে বলার জন্য বলা কথাটা। আচ্ছা, মামলার বিষয়টা হচ্ছে উনি তো আসলে একটা অপ্রবেশ করে বাসায় প্রবেশ করেছে, এবং তার মধ্যে যে এরোটা ছিল, এবং সে এটা আবার নিজের ফেসবুক থেকে লাইভ করে একদম মিলিয়ন মিলিয়ন ভিউয়ার প্রকাশ করে এটা মানে দেখিয়ে দিয়েছে যে তার মধ্যে তার ক্ষমতা এবং তার অ্যারোগেন্সি ভাবটা। তো এইভাবে একটা আমার যতটুকু ইনফরমেশন আছে, লাইলার বাসায় কিন্তু কোনো পুরুষ মানুষ থাকে না। ওনার বাবা নাই, ওনার ভাই নাই, ওনার 2টা মেয়ে আছে আর একটা বৃদ্ধ মা থাকে। তো এই হিসেবে আমার আপডেটটা হচ্ছে এরকম যে খুব সম্ভবত সোসাইটি এবং পরিবার থেকে ওনাকে বলা হয়েছিল একটা অভিযোগ আকারে, যাতে ভবিষ্যতে ইনসিকিউরিটি ফিল হয় বা আশঙ্কা করছে এই মর্মে থানায় একটা অভিযোগ দায়ের করতে। তো থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছিল, পরবর্তীতে এটা একটা মামলায় রুজু হয়েছে। এই আপডেটটা আমার কাছে আছে। মামুন যতক্ষণ লাইলার বাসায় ছিল তখন এই তাণ্ডবের মধ্যে তো কখনোই মানে এরকম কোনো বহিঃপ্রকাশ হয় নাই যে ওকে না। এটা মামলার বিষয়টা, মামলার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু মামলা করার সুযোগ থাকে। কিন্তু আমি আসলে কালকেও কিছু মিডিয়াতে বলেছি, আমি পার্সোনালি আইনজীবী হিসেবে, যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা আমার উপরেও বর্তায় আইনজীবী হিসেবে, তা আমি আসলে ওনাদের নতুন কোনো ইস্যু নিয়ে আরও কোনো মামলার সুযোগ সৃষ্টি হোক, এটা আমি ওনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। আর কোনো মামলার সুযোগ সৃষ্টি না হোক, এটা দুইজনেরই সচেতন থাকা উচিত। তবে ওই দিন যে ঘটনাগুলো ঘটছে, এবং সে একটা জাতীয় পত্রিকাতেও একটা সাক্ষাৎকারে বলেছেন যে একজন সাবেক পুলিশ কর্মকর্তা সম্পর্কে, এগুলা কিন্তু খুবই মানহানিকর তথ্য, এবং এটা নিয়ে খুব ইজিলি মানহানির মামলাতে লাইলা মুভ করতে পারে। তবে আমি সাজেস্ট করব নতুন কোনো মামলার ইস্যু তৈরি না হোক এবং মামলা মোকদ্দমায় না জড়াতে। তো বন্ধুরা, আমরা 4 জন ব্যক্তির বক্তব্য শুনলাম। প্রিন্স মামুন এবং জুনিয়র সাকিব একদিকে বক্তব্য দিয়েছেন, অন্যদিকে বক্তব্য দিয়েছেন লাইলা এবং লাইলার আইনজীবী। তো বন্ধুরা, আপনাদের যে মতামত, অবশ্যই তাদের সম্বন্ধে, আপনাদের প্রিন্স মামুন লাইলা সম্বন্ধে যে মতামত, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।